গতদিন আমি যেটা বলছিলাম যে প্লাটিনা মানেই আমাদের কমনলি আমাদের মানে একটা সেন্স, সেটা হলো যে তার মধ্যে ইগো থাকবে, তার মধ্যে হটিনেস থাকবে, তার মধ্যে তাই না, যে সরো সরো এই বিষয়গুলা একটা শ্রেণীর প্লাটিনার মধ্যে প্রেজেন্টেশন, এক এক শ্রেণীর প্লাটিনার প্রেজেন্টেশন এরকম। আবার গতদিন আমি যেটা বলতেছিলাম যে পেশেন্ট এসে এমন কিছু কথা বলবে, হ্যাঁ আপনি কি এই রোগের ট্রিটমেন্ট করেছেন, আপনার আমার সেদিন যেরকম বলতেছিল যে হাইপার গ্লাইসোমিয়া সম্পর্কে কি আপনার, হাইপার অ্যাক্টিভ গ্লাইসোমিয়া সম্পর্কে কি আপনার আইডিয়া আছে? বেশিরভাগ ডাক্তারের তো আইডিয়া নাই। হ্যাঁ, তো বললাম কি ইয়া গ্লাইসোমিয়া, তো বলতেছে না না হাইপার অ্যাক্টিভ গ্লাইসোমিয়া, এটা সম্পর্কে কি আপনার আইডিয়া আছে কিনা। তো এইরকম রুগীরা এমন ভাবে কথা বললে দেখা যাচ্ছে আপনি নিজেই অকওয়ার্ড ফিল করছেন, নিজেই লো ফিল করতেছেন, আপনি মাঝে মধ্যে না মানে এরকম আপনার শুরু হয়ে যাবে। এরকম প্রেজেন্টেশন আমরা কিন্তু প্ল্যাটিনার পাই। আবার গতদিনও বলেছিলাম যে হ্যাঁ আমি তো সব ম্যানেজ করতে পারছি, আমার সবকিছু ঠিক আছে, নিউট্রিশনাল ডায়েট খাচ্ছি, এই প্যাক মারতেছি ওই প্যাক করতেছি, কিন্তু দেখেন তো আপনাদের কি কোনো ছোট ডোজ টোজ আছে কিনা, যদি দুই এক ডোজ দেওয়া যায় তাহলে আমি করলে একটু তাড়াতাড়ি ভালো হওয়া যেত, এরকম কথা বলে। তো এইরকম কথা যারা বলে তাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকে যারা বেসিক্যালি হোমিওপ্যাথিকে পুরোপুরি ট্রাস্ট করতে পারে না, হোমিওপ্যাথিকে পুরোপুরি হোমিওপ্যাথির উপরে আস্থা রাখতে পারে না, এক শ্রেণীর মানুষ থাকে। তো এইখানে একটা প্রশ্ন আসে যে কেন সাধারণ লোকজন হোমিওপ্যাথিকে পুরোপুরি ট্রাস্ট করতে পারে না? এনি আইডিয়া কেন ট্রাস্ট করতে পারে না? এর দুইটা পয়েন্ট অফ ভিউ আছে। একটা হলো হোমিওপ্যাথি থেকে কি আদৌ ডেফিনেট কোনো রেজাল্ট পাওয়া যাবে, তার যে প্রবলেম আছে, তার যে কষ্ট আছে, সেটার কি কোনো উন্নতি হবে, সেটা কি আদৌ উন্নতি হবে নাকি হবে না, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা চর্চা আছে যে এটা তো ফেক একটা থেরাপি বা একটা ট্রিটমেন্ট পদ্ধতি, এটা হলো প্লাসিবো ইফেক্ট, এরকম এক শ্রেণীর লোকজন কিন্তু সমালোচনা করে। তার মানে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের মধ্যে এটা কাজ করে যে এটা কি ডিপেন্ডেবল থেরাপি, এর উপরে কি আসলে ডিপেন্ড করা যায় কিনা, এইরকম ধারণা কিন্তু যে মানুষগুলোর মধ্যে থাকে, এই টাইপের লোকজন কিন্তু হোমিওপ্যাথিকে পুরোপুরি ট্রাস্ট করতে পারে না। তো এইরকম ধারণা যদি মানুষের মধ্যে চলে আসে, আপনার পেশেন্ট তার মধ্যে যদি বাই চান্স এরকম কোনো ধারণা চলে আসে, হ্যাঁ যে রেজাল্ট তো হচ্ছে না, ওইরকম হচ্ছে না, আমি আর অপেক্ষা করতে পারবো না, আর 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 ধৈর্য ধরছে না, আর তর সইছে না, তখন সে কি করবে? তখন সে কিন্তু চলে যাবে এলোপ্যাথির দিকে। ঠিক আছে। আবার অনেক পেশেন্ট আপনি পাওয়া যায়, বলা যায় অনেক অনেক না, একটা ভালো অ্যামাউন্ট পেশেন্ট পাওয়া যায়, এই পেশেন্ট গুলা অনেক বেশি, এদের মধ্যে এনথুসিয়াজম থাকে অনেক, এরা এক্সাইটেড হয়ে আপনার কাছে আসছে। কেন আসছে? কারণ সে হয়তো বা কারো কাছে শুনছে, মানে বড় কারো কাছে শুনছে। যেমন আমি গতদিনের যে হাইপার অ্যাক্টিভ গ্লাইসেমিয়ার যে পেশেন্টের কথা বললাম, সে কিন্তু আমার সাথে রিলেটেড, আমার চেম্বারে সে 2016 সালে আসছে, সে পরে সেটা স্বীকার করলো, কিন্তু এবার সে ট্রিটমেন্ট নিতে আসছে কারণ তার এক ওস্তাদ, তার মানে গানের ওস্তাদ, সে গানের ওস্তাদ আমার পেশেন্ট, তার পুরো ফ্যামিলি আমার কাছে ওষুধ খেয়ে অনেক ভালো আছে, তার কাছে শুনেছে যে আপনি তো মেলা দৌড়াদৌড়ি করলেন, ইন্ডিয়া গেলেন, ঢাকা দৌড়ালেন, রাজশাহী সব করেছেন, আপনি একটু ওনার কাছে ওই ভাইয়ের সাথে যে একটু পরামর্শ করে আসেন। এবার সে যখন শুনছে সাথে সাথে সে আমাকে ফোন দিয়ে সে আমার কাছে আসছে। তাহলে বিষয়টা এরকম যে খুব এক্সাইটেড হয়ে আসছে, কারো কাছ থেকে শুনে আসছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে একটা পেশেন্টকে আপনি ওষুধ দিয়েছেন, ওষুধ খাওয়ার পরে তার অনেক ভালো রেজাল্ট হয়েছে, সেখান থেকে সে আসছে। সে হয়তো আগেও হোমিওপ্যাথি খেয়েছে, কিন্তু সেই রেজাল্ট হয়তো তার মনোভূত ছিল না, কিন্তু এখন দেখলো যে তার পরিচিত জন যখন রেজাল্ট পেয়েছে, এবার সে আসছে। আগের বারে সে কেন আপনাকে ছেড়ে গেল? কারণ সে রেজাল্ট পাচ্ছিল না, সে দ্রুত প্যানিক হয়ে গেছে, ঘাবড়ায় গেছে।
এই কারণে সে অ্যালোপ্যাথিতে শিফট হয়ে গেছে। এরকম ফ্যাক্টর থাকে। আমরা এই বিষয়গুলো জানলে আমাদের সুবিধা হয় যে একটা পেশেন্ট কেন আপনার কাছে আসছে, তার কনসার্ন কি। এই আলোচনাগুলো আমরা করি বারবার। পুরাতনদের হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু নতুনদের এগুলো জানা দরকার। আমরা এই আলোচনাগুলো এই কারণে বারবার নিয়ে আসি। তো আমাদের পেশেন্টকে কিন্তু আবার আমরা বলতে পারি না। আমাদের, আপনারা নিজেরাই চিন্তা করেন, আমরা কি বলতে পারি যে এই যে আপনাকে ওষুধটা দিলাম, এই ওষুধটা খান তাহলে আপনি ভালো হয়ে যাবেন, আপনি বেটার কন্ডিশনে যাবেন, বা আমি যে ওষুধ দিলাম এটা 100% আপনার উপকার হবেই, এরকম কি আমরা বলতে পারি? আমরা কিন্তু ওই রকমটা বলতে পারি না। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আপনি যে ওষুধগুলা খেলেন এতে আপনার যে রোগ লক্ষণ নিয়ে আসছেন, যে কষ্টগুলো আছে সেগুলো ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আর একবার যদি ভালো হয়ে যায়, এটা ইন জেনারেল সবারই ধারণা যে পরে আর অসুখটা ফিরে আসবে না। এটা হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা খুব কমনলি ইউজ করি। তো আমরা একটা রুগী দেখার পরে যদি বলি যে, রুগীরা কিন্তু জিজ্ঞাসা করে যে ডাক্তার সাহেব আপনার কাছে কতদিন ওষুধ খেতে হবে। এখন আপনি বললেন যে 3 মাস কি 6 মাস। আমরা একটা ক্যালকুলেশন বলি, সেটা হলো যে ধরেন যে রোগ ভোগকাল যদি 2 বছর হয়, তাহলে আপনাকে ওষুধ খাওয়া লাগবে কতদিন? 1 বছর। ঠিক অর্ধেকটা সময়, অর্ধেক পিরিয়ড। তো রুগী যখন জিজ্ঞাসা করলো যে কতদিন, তখন আপনি হয়তো বললেন যে 3 মাস, 6 মাস বা 1 বছর খেলে আপনি ঠিক হয়ে যাবেন। একটা নির্দিষ্ট সময় আপনি তাকে বলে দিলেন। তো এইরকম যদি ধরেন 6 মাস বললেন, হ্যাঁ 6 মাস এত লম্বা সময় লাগবে, বা 1 বছর, 1 বছর খেতে হবে ডাক্তার সাহেব, এটা তার কাছে কিন্তু অনেক লম্বা এবং অনেক, মানে সে কিন্তু অনেক মানে কি বলবো বিস্ময়কর মনে হবে। অথচ দেখা যাচ্ছে এলোপ্যাথি বছরের পর বছর খেয়ে যাচ্ছে। রুগী তো বলেই ফেলে, 1 বছর, এতদিন। হ্যাঁ, তো আমরা তাকে তখন কি করি, তাকে ঠান্ডা করার জন্য বলি যে হ্যাঁ আপনার 1 বছর লাগবে, তার মানে এই নয় যে 1 বছর পরে ভালো হয়ে যাবেন। আপনি ওষুধ খেলে আপনার কষ্টগুলা কমবে, তবে আপনার পুরোপুরি ভালো হতে 1 বছর সময় লাগবে। আপনি ওষুধ খেলেন তখন আপনার সিমটম গুলা সিস্টেমেটিক ওয়েতে ইমপ্রুভ হওয়া শুরু হবে, আপনার মনের মধ্যে গুড ফিলিং আসবে ধীরে ধীরে, এরকম করে কিন্তু আমরা বলি। এখন মনে করেন যে একটা পেশেন্ট আসছে যার সোরাইসিস, আমরা জানি সোরাইসিস ভালো হলে আরো 4 বছর লাগে সেটা প্রপার কিউর হলো কিনা জানার জন্য। পেশেন্টের সোরাইসিস হয়েছে, আপনি মেডিসিন দিলেন, ভালো হয়ে গেল, তারপরেও তাকে কিন্তু আপনাকে অবজার্ভ করতে হবে। অনেক ডাক্তাররা বলেন যে কমপক্ষে 4 বছর। 4 বছর যদি তার আর ব্যাক না করে, তখন আপনি বললেন যে হ্যাঁ সে এখন ওকে। তো মনে করেন যে একটা পেশেন্ট আসছে, তার সোরাইসিস হয়েছে, বা ক্রনিক ডিজিজ যেমন ধরেন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, বা সে নেজাল পলিপের কথা ধরেন, বা পাইলস, হ্যাঁ যে কোনো একটা রোগ ধরে নেন। হয়তো এটা আপনার একটু লং টাইম ধরে ওষুধ খেতে হবে, 2 বছর 3 বছর, একটা লম্বা ট্রিটমেন্টের মধ্যে। তো বেশিরভাগ পেশেন্ট কিন্তু আবার এটাও ভাবে যে হোমিও একটু দেরিতে ধরে। অনেক রুগী এসে বলে, আমাদের কাছে বলে, আপনার কাছেও হয়তো বলে যে এই ওষুধ ধরতে একটু সময় লাগে, হোমিও মানে একটু লম্বা ট্রিটমেন্ট। কিন্তু আপনি যখন বলবেন পেশেন্টকে যে এই আপনাকে কিন্তু ভাই 6 মাস ওষুধ খেতে হবে, বা আপনাকে 1 বছর আমার টাচে থাকতে হবে, প্রতি মাসে প্রতিদিন আসতে হবে না, মাসে একবার করে আসলে হবে, তখন দেখবেন যে পেশেন্ট আরেক ধরনের রিয়াকশন দেখাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। আমরা এই বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করি। আমরা বিহেভিয়ারাল ম্যাথমেটিক্যাল নিয়ে আলোচনা করি, কারণ বিহেভিয়ার গুলো আমাদেরকে বুঝতে হয়। তো যাক, আমাদের মানে পেশেন্টের এম কি? আমাদের কাছে একটা পেশেন্ট আসছে, তার এমটা কি? তার এম হচ্ছে তার অসুস্থতাটাকে ঠিক করা। এখন আমরা তার জন্য বেস্ট কি করতে পারি? আমাদের, আমরা অ্যাজ এ হোমিওপ্যাথ আমাদের কি আছে যে আমরা তার জন্য করতে পারি? একটা পাইলসের পেশেন্ট আসছে, আমাদের কাছে যেমন ক্যান্সারের পেশেন্ট আসে, একটা ক্যান্সারের পেশেন্ট আসছে, তখন আমরা তার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু আওয়ার বেস্ট? আমাদের বেস্ট লেভেল থেকে আমরা কি করতে পারি? তো বেসিক্যালি আমাদের কি আছে? আমাদের কিছু টুলস আছে। আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টুলস কি? আমাদের মেডিসিন, তাই না? আমরা পেশেন্টকে দেখবো, পেশেন্টের জন্য একটা মেডিসিন বাঁচবো, একটা নির্দিষ্ট মেডিসিন বাঁচবো, যেটাকে আমরা আমাদের হোমিওপ্যাথির ভাষায় কি বলি? নির্দিষ্ট মেডিসিন একটা পেশেন্টের জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে সিমিলিমাম, তাই না? আমরা
একটা সিমিলিমাম পেশেন্টকে করে দিব, দিয়ে আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন খুব ফিলোসফিক্যাল, আজকের আলোচনাটা অনেকটাই ফিলোসফিক্যাল। কারণ যখন সঞ্জয় সেগালের নাম নিব তখনই আপনারা ধরে নেবেন যে এটা ফিলোসফিক্যাল বিষয় থাকবেই, কারণ সে একবারে আমার দেখা মাস্টার অফ ফিলোসফি, এত চমৎকার। আমি 4টা প্রোগ্রামে, 4টা না টোটাল 6টা প্রোগ্রামে তার গেছি, 7টা প্রোগ্রামে গেছি, মানে 14 দিন তার সাথে আমি ইয়ে করেছি। ফিলোসফির বাইরে তিনি কিছু না, কেন ফিলোসফি আমি নিজেও আগে গুরুত্ব দিতাম না, কিন্তু হোমিওপ্যাথিতে আপনার ফিলোসফি থাকতেই হবে, ফিলোসফির আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে। তো যাক, যেটা বলতেছিলাম, তো আমাদের টুলস হলো মেডিসিন সিমিলিমাম করে দেওয়া, তাই তো? কিন্তু আপনারা নিজেই চিন্তা করেন, সিমিলিমাম কিন্তু আমাদের কিতাবি লেভেল পর্যন্ত সীমাবদ্ধ। কিতাবি লেভেল মানে বুঝছেন, ওই পুঁথিগত লেভেল পর্যন্তই সীমাবদ্ধ। আমরা প্র্যাকটিস লাইফে আমরা যখন প্র্যাকটিস করতে যাই, সিমিলিমামের কথা কিন্তু আমাদের মাথায় থাকে না, বেশিরভাগ লোকেরই আমাদের মাথায় থাকে না। আমাদের একটাই টার্গেট থাকে, এটা যদিও অর্গানানো বলা হয়েছে যে আমাদের একটাই টার্গেট থাকে, সেটা হলো পেশেন্টকে ঠিক করা। কেস টেকিং এর সময় আমাদের নিজেদের কনফিডেন্স কমে যায়, আমরা যদি ওই এরকম লোকের কথায় যদি আমরা ঘাবড়ায় যাই। আপনি কি রিঅ্যাক্টিভ হাইপার গ্লাইসেমিয়া সম্পর্কে জানেন? আপনার কি আইডিয়া আছে? এরকম শুনেছেন? এই অসুখের নামটা কি আপনি জানেন? এই কথাগুলো যখন রোগীরা বলে আর আমরা যদি ওরকম শুনে নিজেদেরই কনফিডেন্স কমে যায়, আমরা যদি ঘাবড়ায় যাই, তাহলে তো সিমিলিমামের টেস্টটা সেখানে মারা গেল, সিমিলিমাম সেখানে কাট আপ। হ্যাঁ, তো কনফিডেন্স এটাকেই বলা হবে, আমরা যে ওষুধটা দিচ্ছে সে ওষুধটা তাকে কিওর করে দিবে, তাকে ঠিক করে দিবে, এই লেভেলে যখন আমরা যেতে পারবো তখনই আমাদের কনফিডেন্স হবে। তাহলে সবার প্রথমে আমাদেরকে শিখতে হবে আমরা যে ওষুধটা দিচ্ছি সেটা ঠিক আছে ঠিক নাই। যদি এই কনফিডেন্সটা আমরা পাই যে আমরা যে ওষুধটা দিচ্ছি এই ওষুধেই তার অসুখ ঠিক হবে, এটা যখনই তার জিবায় যাবে তখনই তার কাজ করা শুরু হবে, কখন কিভাবে কাজ হবে, কি ওয়েতে কাজ হবে, এটা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে দেখবেন যে আমাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। আমাদের তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের এই হোমিওপ্যাথি কি করে, হোমিওপ্যাথি মেডিসিন কি করে, আমরা হোমিওপ্যাথরা কি করি এটা আমাদের জানতে হবে। আমরা কি করি? আমরা ডিজিজের সাথে ফাইট করি। আমরা যখন অর্গানন পড়ি তখন আমরা বারবারই বলি যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হ্যাঁ, আমাদেরকে সিক ম্যান ইন ডিজিজ, যে সিক ম্যান সেটাকে দেখতে হয়, এবং আমরা মনে মনে সেটা ইয়ে করি যে না, সিক ম্যানকে চিনবো, আমরা তাকেই ঠিক করব। কিন্তু আমরা যখন প্র্যাকটিস লাইফে যাই, আমরা যখন প্র্যাকটিক্যালি ফেস করি, তখন আমাদের কি করতে হয়, আমরা এমনি ইন জেনারেল যখন প্রেসক্রিপশন করি তখন আমরা কি করি, মাল্টিপল জিনিস নিতে থাকি, তাই না? জেনারেলিটিস, মোডালিটিস, হাঁসবৃদ্ধি, যেটা ডিজায়ার, কি খেতে ভালো লাগে, পছন্দ অপছন্দ, ঘাম কেমন হচ্ছে, পিপাসা, এরকম নানান জিনিস আমরা কিন্তু নিতে থাকি। এগুলো দিয়ে আমরা কেন নিই? এগুলো নিয়ে আমরা এক বা একাধিক মেডিসিন সিলেক্ট করি, যে মেডিসিন আমাদের কাছে মনে হবে যে তার অসুখের ঠিক কাছাকাছি, সেটাকে আমরা প্রেসক্রাইব করি। হ্যাঁ, তো এখানে একটা বিষয় থাকে যেটা অসুখের কাছাকাছি না, বরং অসুস্থ ব্যক্তির কাছাকাছি, সেটাকে আমরা ওষুধ, এটা হ্যানিম্যান বলে গেছেন। অসুখের সাথে মিলে যাচ্ছে সেটা না, যেটা অসুস্থ ব্যক্তির সাথে মিলে যাচ্ছে আমরা সে ওষুধটা দিব। তাহলেই তো আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হবে, তাহলেই তো আমাদের কনফিডেন্সটা কাজ করবে। আরেকটা বিষয় আমাদের দেখতে হয়, সেটা হলো আমাদের জানতে হয় হোমিও মেডিসিন থেকে আসলে কি অ্যাচিভ করা যায়, আমাদের কি অ্যাচিভ করে। হোমিও যখন আপনার জিভায় পড়লো মেডিসিনটা, তখন আপনার মধ্যে আপনি কি, মানে একটা রুগী কি অ্যাচিভ করে, রুগী কি পায়। তো আমরা বেসিক্যালি যেটা মানে সেগাল ব্রাদার্সদের বক্তব্য, সেটা হলো যে বেসিক্যালি আমাদের বডিতে যে টক্সিন উৎপন্ন হয়, টক্সিন এই ওয়ার্ডটা যারা পুরনো সেগাল ফলোয়াররা আছেন তারা ডেফিনেটলি শুনেছেন।
আমাদের বডিতে যে টক্সিন উৎপাদন হয় সেই টক্সিন বডি থেকে রিমুভ হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আমরা হোমিওপ্যাথি যারা করি, হোমিও মেডিসিন দিয়ে এটাই করতে থাকি। এখন আপনি কিভাবে বের করবেন এই টক্সিনটা, কিভাবে বের করবেন, আপনার বডি থেকে কিভাবে রিমুভ হবে? এটা বেসিক্যালি রিমুভ হবে একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা ডিসিপ্লিনারি ওয়েতে, এবং যার পর থেকে ওই টক্সিন বাইরে হয়ে যাওয়ার পর থেকে কি হবে, রুগী অটোমেটিক্যালি ঠিক হওয়া শুরু হয়ে যাবে। এটাই হলো হোমিওপ্যাথির এক্সাক্ট নিয়ম। আমরা বলি 5টা উপায়ে আমাদের ডিসচার্জ হয়, সেগালের বইয়ে আছে, আপনারা পড়ে নিন। 5টা ওয়েতে আমাদের বডি থেকে টক্সিন রিলিজ হয়। তো একজন পেশেন্ট আপনার কাছে আসলো, তার তখন সে অনেকগুলো ইমোশন ক্যারি করে নিয়ে আসে, তার অনেক ইমোশন থাকে। সে হতে পারে কারো কাছ থেকে আপনার কাছে আপনার কথা শুনে এসেছে, বা কেউ আপনার ওষুধ খেয়ে ঠিক হয়েছে তাকে ডেকে আসছে, এবং সে যখন এটা দেখলো, সে তো অসুস্থ, তার মনের মধ্যে কিন্তু ওই ইমোশনটা ঢুকে গেল, এবং ওই ইমোশনটা ক্যারি করে সে আপনার কাছে চলে আসবে। সে এটা জানে না যে আসলে হোমিওপ্যাথি খেয়ে তার কি হবে, সে জানে না। আমাদের কাছে যে পেশেন্ট গুলা, যেগুলো আমাদের পুরনো পেশেন্ট, তারা তো জানে, কিন্তু যারা নতুন আসেনি বা আপনার কাছে আসবে, ক্লাসিক্যাল খেয়ে 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 অনেক খেয়েছে, এখন আপনার কাছে আসছে, এরা বেসিক্যালি জানে না যে এগুলা কিভাবে কাজ করে, আদৌ ওষুধ কাজ করবে কিনা এটা সে জানে না। আর যদি বা কাজ করে, তাহলে কিভাবে, তার মুড অফ অ্যাকশনটা কি হবে, সেটাও সে জানে না। তাহলে আমাদের প্রথম কাজ হলো তাকে এডুকেটেড করা, প্রত্যেকটা রুগীকে এডুকেটেড করা। এটা একজন ডাক্তারের মানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাকে আপনি বলেন যে আপনি হোমিওপ্যাথিতে যখন এসেই পড়েছেন, তখন আপনি আর টেনশন নিয়েন না, আপনাকে আমি একটা ভালো ওষুধ সিলেকশন করে দেব, সেটা হবে আপনার ওষুধ, আপনার এই অসুখের জন্য না, আপনার অসুখ, এই আপনার জন্য, আপনার অসুখের জন্য আমি যে ওষুধ দিব সেটা কিন্তু না, আমি যেটা দিব ওষুধ আপনার, সেটা অসুখের যে টক্সিন ভিতরে আছে সেই ভিতরটা আপনার ভিতর থেকে বাড়িয়ে আসবে, এবং সেটা নিজে নিজে বাড়ে আসবে, এবং একটা সিস্টেমেটিক ওয়ে, একটা ডিসিপ্লিনারি ওয়েতে বাড়ে আসবে। তারপরে দেখবেন যে আপনার বডি অটোমেটিক্যালি নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। এই এডুকেশনটা আপনাকে অবশ্যই আপনার রুগীকে দিতে হবে। রুগীকে খালি ওষুধ দিয়ে গেলেন, 7 দিন আগে দিলেন, 2 দিন পরে আবার রুগীর এই কিছুটা অ্যাগ্রাভেট হলো। আমাদের তো ফেজ থাকে, ডে নাইট ফেজ থাকে, এগুলাও তো আমরা কখনো না কখনো আলোচনা করেছি। রুগীকে যখন ওষুধ দিবেন, একদিন সে ভালো থাকবে, পরের দিন খারাপ থাকবে, একদিন ভালো থাকবে, একদিন খারাপ থাকবে। as like curing process, as like wave like, আপনি পুকুরের মধ্যে একটা যখন ঢেল ছুড়ে দিচ্ছেন, তখন কি হয়, কখনো ছুড়ে দিয়েছেন একটা ইট, আপনি পুকুরের মধ্যে ফেলে দিলেন, পানির প্রথমে এরকম একটা চূড়া হয়, তারপরে আবার ডাউন হয়ে যায়, আবার একটু চূড়া হয়, ধীরে 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 ঢেউটা হারাতে থাকে। তো এটাই হলো কিউরিং প্রসেস। এই প্রসেসটা আপনাকে বুঝাতে হবে, এই প্রসেসটা আপনাকে বুঝাতে হবে, ঠিক আছে? তাহলে না হবে। আপনি রুগী আসছে 7 দিন পরে, আপনি আবার পটেন্সি দিচ্ছেন, আবার ইয়ে করছেন, ওই ওষুধ বারবার রিপিটেশনে তার মধ্যে সিডো ডিজিজ তৈরি করে ফেলবে আপনার নিজের মনের অজান্তেই। তো আমাদের এটা জানার খবর, আমাদের এখানে অনেক ভালো ভালো মেডিসিন সিলেক্ট করতে পারেন ডাক্তার আছেন, কিন্তু এই যে কখন রিপিটেশন করতে হবে, কখন মেডিসিন দিতে হবে, আর কখন প্লাসিবো দিতে হবে, এই জিনিসটা বোঝেন না বলেই কিন্তু কেস গুলা নষ্ট হয়ে যায়। অনেক ভালো রেজাল্ট পেয়ে তার ঝুড়িতে ব্যর্থতার ইয়ে থাকে। তাহলে এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন যে টক্সিন টক্সিন করে বললাম, টক্সিন নিয়ে দুটো কথা বলতে হবে। সেটা হলো যে টক্সিন আমাদের বডিতে কোথায় থেকে আসে, এই টক্সিন কোত্থেকে আমাদের বডিতে ঢুকলো। তো অ্যালোপ্যাথরা মনে করে যে টক্সিন হলো থার্ড পার্টি কোনো জায়গা থেকে আসছে, যেমন ধরেন প্যারাসাইট হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে আমাদের করোনায় যেরকম হলো, বা কোনো এই যে আমরা খাচ্ছি খাবারের সাথে কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল, হাই লেভেলের হরমোন, হ্যাঁ, এই জিনিসগুলা মানব দেহে টক্সিন তৈরি করে, হ্যাঁ, শরীরে টক্সিসিটি উৎপাদন করে, সেখান থেকে অসুস্থ হয়। এটা কিন্তু এলোপ্যাথির মানে ধারণা। কিন্তু আমাদের ফিলোসফি কি, আমাদের ফিলোসফি হলো অসুস্থতা, অসুস্থতা অসুস্থতা হচ্ছে এইখান থেকেই আসছে না, হ্যাঁ, এগুলো অসুস্থতার রুট কজ না। অসুস্থতার রুট কজ তাহলে কি, আমাদেরকে রুগীকে বুঝতে হবে। দেখুন আমরা প্রতিদিন কি হচ্ছে, অনেক অনেক খাবার খাচ্ছি,
তাই না? যেমন আজকে আম খেলাম, জাম খেলাম, গোস্ত খেলাম, মাংস খেলাম, এগুলো কি হচ্ছে বডি থেকে সরি বডি থেকে নিউট্রিশন, বডি কি করতেছে এই ফুডগুলা থেকে নিউট্রিশন নিচ্ছে, যতখানি তার প্রয়োজন সেগুলোকে সে নিচ্ছে, আর বাকি অংশটাকে সে আমাদের পায়ুপথের মাধ্যমে বা পায়খানা হোক বা প্রস্রাব হোক বা ঘাম হোক যাই হোক যেটার মাধ্যমে সে বাহির করে দিচ্ছে, যেটা প্রয়োজন নেই সেটা বাহির করে দিচ্ছে। কিন্তু ধীরে ধীরে যদি কোনো প্রকার অবস্ট্রাকশন, কোনো বাধা যদি তার বডির মধ্যে চলে আসে, ধরেন যে কোনো কারণে তার প্রস্রাব ঠিক মতো হচ্ছে না, সে যেটা খাবার খাচ্ছে সেটা তার শরীরে লাগতেছে না, মানে নিউট্রিশাস ফুড খাচ্ছে কিন্তু তার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না, শরীর ধরছে না, ঠিক আছে? মানে ওই জিনিস বডির মধ্যে যাচ্ছে কিন্তু শরীর বাড়ছে না, আবার তার উন্নতিও হচ্ছে না, আবার বাহিরও হচ্ছে না, যেটুকু প্রয়োজন না সেটা বাইরেও হচ্ছে না, তখন কি হচ্ছে? তখন বডির মধ্যে টক্সিন তৈরি হয়ে যায়, ঠিক আছে? আমরা পেশেন্টকে বলার চেষ্টা করি, আমরা পেশেন্টের কাছ থেকে জানার চেষ্টা করি যে আপনার কি মনে হয়, আপনি কোত্থেকে, আপনার এই অসুখটা শুরু হলো কোত্থেকে? এটা কিন্তু আমার কমন কোশ্চেন। কি হয়েছিল 2 মাস আগে, কি হয়েছিল 2 মাস থেকে অসুস্থতা, তখন কি হয়েছিল? আপনার কি মনে হয় যে কি কারণে আপনি অসুস্থ হলেন? তো বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট এই কথাটা বুঝে না, সে আসলে বুঝতে পারে না যে তার অসুস্থতা হলো কোত্থেকে। রোগী বলে যে ডাক্তার সাহেব আমি তো, আমার বয়স 40-42 বছর, আমি তো, আমার অসুখ বিসুখ হতো না, আমি 40 বছরই ঠিক ছিলাম, আমার কোনো অসুবিধাই ছিল না, কিন্তু এখন তো বুঝতে পারছি না আমি কি করে অসুস্থ হলাম। আমি টেস্ট করেছি, ইনভেস্টিগেশন করেছি, কিছুই আসছে না, আমি কিছুই বুঝতে পারতেছে না, ঠিক আছে? আবার ধরেন যে এক ব্যক্তি মনে করেন যে বাড়ির বাইরে গেল, হ্যাঁ, অনেক ধুলি বাতাস, ধুলা বালু নিয়ে নাকে মুখে লাগলো, দিয়ে তার হাঁচি শুরু হয়ে গেল। তো এর আগে কিন্তু কখনো হয়নি, এর আগেও ধুলি বাতাসের মধ্যে গেছে, এর আগেও পদ্মার ধারে গেছে, এর আগেও কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ছে, কিন্তু তার কখনো এরকম হয়নি, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে কিছু এরকম ব্যক্তি আছে যে রুমের বাইরে গেলেই, মানে এসি রুমের একটু বাইরে গেলেই তার হাঁচি শুরু, সে হাঁচি 40-50 বার হাঁচি, সে জানে যে তার সাথে কিছু একটা খারাপ হচ্ছে, কিন্তু সে জানে না কি খারাপ হচ্ছে। এখন এইরকম সিমটম নিয়ে যে হাঁচির যদি সিমটম নিয়ে যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়, তখন অ্যালোপ্যাথি ডাক্তার কি বলবে? কোনো কথা নেই, একটাই কথা, ডায়াগনোসিস কি? অ্যালার্জি। আপনার অ্যালার্জি হয়েছে, টেস্ট দিয়ে প্রমাণ করে দেখা হয়, দেখেন আপনাকে বলেছিলাম না আপনার আইজি বেশি, আপনার স্নোফিল বেশি, এই দেখেন আপনার অ্যালার্জি। তো তার ট্রিটমেন্ট কি দিবে? অ্যান্টিহিস্টামিন ওষুধ খাও, অ্যান্টি অ্যালার্জির ওষুধ খাইতে হবে, এটা খাও, প্রেসক্রিপশন করে দিল, এবার আপনি খেতে থাকেন। তো এগুলার ক্ষেত্রে আমরা কি দেখেছি, আমাদের এক্সপেরিয়েন্স কি বলে, প্রথম দিকে এই অ্যান্টি হিস্টামিন ওষুধগুলো খুব কাজ করে, খেলে 5 ঘন্টা 6 ঘন্টা, কিন্তু ধীরে ধীরে এটা খেতে খেতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে 2-3 ঘন্টার বেশি এই ওষুধগুলো আর কাজ করে না। প্রথম দিকে তার এই ওষুধগুলা খেলে দিনে হয়তো 4-5 বার করে হাঁচি হতো, একবারে টানা 4-5 বার হাঁচি হতো, কিন্তু ধীরে ধীরে সাপোর্টটা ওষুধ কম দেওয়া শুরু করে, তখন আবার দেখা যাচ্ছে 40-50 বার হাঁচি হওয়া শুরু হয়ে যায়। আগে দেখা যাচ্ছে যে ওষুধ যখন খেত তখন 8 ঘন্টা 10 ঘন্টা বা একদিন দুদিন পর পর হাঁচি হতো, কিন্তু ধীরে ধীরে ওষুধটা যখন তার বডি চিনে গেল, তারপরে আর ওষুধ কাজ করে না, 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ওষুধ কি বলে তার হাঁচি কাশি শুরু হয়ে যায়। তো অ্যালোপ্যাথি ওষুধে তো অসুস্থতা কমছে না তা না, ভালো তো হচ্ছে। আবার অ্যালোপ্যাথির আরেকটা জিনিস কি, অ্যালোপ্যাথি হলো একটা কোর্স, তাই না? আপনি অ্যান্টিবায়োটিক খান 5 দিন 7 দিন 10 দিন 15 দিন, আবার এই টাইপের মেডিসিন গুলা ইলেকট্রল বা এগুলা 40 দিন 3 মাস 6 মাস পর্যন্ত ডাক্তাররা খেতে বলে, আবার না কমলে আবার পাওয়ার বাড়িয়ে দিয়ে আবার দেখা যাচ্ছে যে চালাতে বলে আরো 6 মাস খান। তো দেখা যাচ্ছে যে কোর্স শেষ হচ্ছে, কোর্স শেষ হওয়ার পরে আবার যা তাই হয়ে গেল। আর এইরকম হতে হতে একটা পেশেন্ট কিন্তু খুব ধীরে ধীরে খুব পেরেশান হওয়া শুরু হয়ে যায়। এবার পেশেন্ট যখন পেরেশান হয় তখন সে ভাবে এখন আমি কি করব, তখন দেখা যাচ্ছে সে কারো কেউ তাকে বললো বা কারো দেখলো, দেখে সে আপনার কাছে চলে আসলো, হোমিওপ্যাথের কাছে চলে আসলো, এসে সে বলবে যে ডাক্তার সাহেব আমার তো অ্যালার্জির প্রবলেম। আমরাও জানি
আমরা এটা জানি বা মেনে নিই যে হ্যাঁ এটা তার অ্যালার্জিরই প্রবলেম, আমাদের মানতে আমরা বাধ্য। কেন বাধ্য? কারণ এই অ্যালার্জির ডেফিনেশন এটাই যে আপনার হাঁচি কাশি হবে, আপনার নাক দিয়ে পানি ঝরবে। হ্যাঁ, যদি নাক দিয়ে পানি ঝরে, হাঁচি পড়ে, চোখ দিয়ে পানি ঝরে, তাহলে এটা অ্যালার্জি। এটা ডেফিনেশন, মেডিকেল সায়েন্সের ডেফিনেশনই বলে। তাহলে আপনার অ্যালার্জি হলে, একটা পেশেন্টের অ্যালার্জি হলে আপনাকে অ্যালার্জি মেনে নিয়ে চিকিৎসাটা করতে হবে। হ্যাঁ, পেশেন্টের অ্যালার্জি, এখন আমরা সেটা জানি যে সেটা অ্যালার্জি। তো অ্যালার্জি যখন জেনে গেলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শিখাইছে যে অ্যালার্জির ওষুধ খুঁজো। অ্যালোপ্যাথি স্টাইলে আমরা তখন অ্যালার্জির ওষুধ খোঁজা শুরু করে দিই। হ্যাঁ ঠিক আছে, নাক দিয়ে পানি, তরল তরল পানি পড়ছে, ঠিক আছে অ্যালিয়াম সেপা দিয়ে দাও। চেঞ্জ ওভারে প্রবলেম হচ্ছে, ডালকামারা দিয়ে দাও। এই হচ্ছে হিপারসাল দিয়ে দাও। তাই না? আমরা তো এই কাজই করি, হিসাবটা তাই হলো। আমার সাথে আপনারা এখন একমত হলেও আমিও দেখা যাচ্ছে এই সেম কাজই করতেছি। আমরা কিন্তু আর হোমিও অ্যাঙ্গেলে থাকলাম না। তো এগুলো হলো ফিলোসফিক্যাল কথাবার্তা। এই কথাবার্তাগুলো বারবার শোনা দরকার, বারবার প্রয়োজন আমাদের নিজেদের সংশোধনের জন্য। তো যাক, আমরা প্লাটিনাতে ফিরে আসি। প্লাটিনা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হ্যাঁ, যে আপনাদের ইয়েতে সেটা বলেন যে একটা পেশেন্টকে প্লাটিনা আপনি দিবেন বা প্লাটিনা সিলেকশন দিবেন, এর সবচেয়ে ইজিয়েস্ট ইন্ডিকেটরটা কি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি, সবচেয়ে সহজতম উপায়টা কি, পদ্ধতিটা কি, এটা কি জানেন? যে এটাকে প্লাটিনা দিয়ে দিতে হবে, এটা কি আমরা জানি? আচ্ছা, আমি সময় নাই, আমি নিজেই বলতেছি, আমরা কিন্তু জানি। এই আমরা কিন্তু জানি বলছি, সরি। সবচেয়ে ইজিয়েস্ট কি জানেন? সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে পেশেন্ট আসবে, এসে বলবে যে ডাক্তার সাহেব আমি প্লাটিনা, আমাকে প্লাটিনা দেন। এর থেকে সহজ তার হতে পারে না, তাই না? কিন্তু পেশেন্ট তো আর এরকম বলবে না। রুগীরা হোমিওপ্যাথির কাছে কেন আসে? এরকম পেশেন্ট, আমি একটু আগে যে কথাগুলো বলতেছিলাম, এরকম পেশেন্ট কেন আপনার কাছে আসবে? কারণ এরা বারবার এলোপ্যাথি ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আবার আমি একটা কেস বলবো, দেখেন আমাদের খুব ঘনিষ্ঠ লোকের কেস। বারবার সে ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, আবার প্রবলেম ফিরে আসছে, আবার ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। তো এরকম করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ছে। এবার সে আমাদের কাছে আসবে, এবার এসে বলবে যে ডাক্তার সাহেব আমাকে একটা এমন সলিউশন দেন, আমার এই প্রবলেমটা খুব রিপিটেডলি হচ্ছে, আমার এই রিপিটেডলি ফেস করতে আর ভালো লাগতেছে না, আমার বারবার এই অসুখ হচ্ছে, আমার এই বারবার অসুখটা এরকম ভালো হচ্ছে না, আমার এই রোগটা আপনি একবারে ঠিক করে দেন। আমাদের কাছে কিন্তু এইরকম ভুগনেওয়ালা পেশেন্ট কিন্তু এই কারণেই আসে, এটাই তার মূল কারণ। এবং ম্যাক্সিমাম কেসগুলোতে আপনি খেয়াল করে দেখবেন এই কারণে, যারা এই অ্যালোপ্যাথি বা অন্য প্যাথি থেকে বাড়ি খেয়ে 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 হচ্ছে না, এই যে ক্যান্সার কেসগুলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওই মানে এসে আপনার কাছে আসতেছে, তাহলে ম্যাক্সিমাম পেশেন্ট এই কাজে আসছে। তো এখন সব পেশেন্টের মধ্যে যদি এরকমই ভাবনা কাজ করে, এইরকম কারণই কাজ করে, তাহলে আমরা পেশেন্টকে কেন একটাই ওষুধ দিই না? সব পেশেন্টকে কেন একটা ওষুধ দিই না? সব পেশেন্টই যদি এই কথাই বলে ডাক্তার সাহেব আমি তো খালি অ্যালোপ্যাথি খাচ্ছি, একবার এই ডাক্তার ওই ডাক্তার করে টোরে আমি হচ্ছে আমি পেরেশান, আপনি ওষুধ দেন দিয়ে একবারে ভালো করে দেন, একই কথাই তো, একই টাইপের। নোয়াখালীর লোক নোয়াখালীর ভাষায় বলবে, চিটাগাং এর লোক চিটাগাং এর ভাষায় বলবে, আর রাজশাহীর লোক রাজশাহীর কথা বলে, কিন্তু ভাবনা তো একই। ভাবনা যদি একই হয় তাহলে আমরা কেন একই মেডিসিন দিচ্ছি না? ম্যাক্সিমাম পেশেন্ট একই কথাই বলে। হোমিওপ্যাথিতে আমি এসেছি কারণ এলোপ্যাথি ওষুধ খেতে খেতে এখন আর আমার কাজ হচ্ছে না, বা আমার বারবার খেতে হচ্ছে, রিপিট করতে হচ্ছে, আমি এখন ক্লান্ত, আমি পরিশ্রান্ত, এই টাইপের কথাগুলো তো পেশেন্টরা বলে। একই কথা, একদম সিম্পল কথা। পেশেন্ট বলবে আপনি ওষুধ দিয়ে দিবেন, সিমিলিমাম হয়ে যাবে, তাই না? এরকম হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে বারবার সিমিলিমাম সিমিলিমাম শব্দটা ইউজ করছি, সিমিলিমাম তাহলে কাকে বলে? আমরা কি করছি? আমরা প্রেসক্রিপশন করার জন্য কি করছি, রোগীর কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছি, তথ্য নিয়ে রুব্রিক্সে কনভার্ট করছি, কনভার্ট করে অ্যানালাইসিস করে একটা মেডিসিন দিচ্ছি, রোগীকে সিমিলিমাম দিয়ে দিচ্ছি, তাই তো? কিন্তু সিমিলিমাম হলো কিনা আপনি কি করে বুঝবেন? এটা বেসিক্যালি আমরা বুঝতে পারবো না, আমি বলতেও পারবো না, পেশেন্টই ভালো বলতে পারবে। পেশেন্ট ভালো বলতে পারবে এই কারণে তাকে ওষুধ দেওয়া হয়েছিল, সে ওষুধ খেয়ে ভালো হয়েছে।
সে ভালো যদি না হয় তাহলে তো সিমিলিমাম হলো না, ভালো হয়েছে মানে সিমিলিমাম হয়েছে। তো আমরা তো জানি না যে আমরা যেটা দিলাম সেটা সিমিলিমাম হলো কি হলো না। কিন্তু এখন আপনার যদি কনফিডেন্স থাকে যে পেশেন্ট যেরকম আচরণ করছে, পেশেন্ট যেরকম কথা বলতেছে, এই পেশেন্ট 100 প্লাটিনা, এই ওষুধ দিলে সে 100-100 হবে, 100 ঠিক হবে। আমি জানি না কেন প্লাটিনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা 100 প্লাটিনা। তার ভালো হবে কিনা সেটা আমি জানি না, আমি কনফিডেন্টে প্লাটিনা। যদি প্রথম দিন রেজাল্ট না পান, দ্বিতীয় দিন রেজাল্ট না পান, হয়তো পটেন্সিয়াল গোলমাল থাকতে পারে, ডেফিনেটলি দেখবেন যে শেষমেশ আপনার পেশেন্ট ভালো হয়ে গেছে, ওটা প্লাটিনাই ছিল। কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা গ্রো করতে হবে। তো যেটা বলছিলাম যে বডিতে টক্সিন ডেভেলপ হলো, তখন সেটা বাহির হতে হয়, কিন্তু সে তো আর একা একা বাইরে যাওয়ার রাস্তা পাচ্ছিল না। ঠিক আছে, একা একা রাস্তা পাচ্ছে না। টক্সিন কিভাবে তৈরি হলো? ধরেন যে এমনি ইন জেনারেল খুব সিম্পল ভাবে বুঝি, যে পানি খেলেন, পানিটা আপনার ভিতরে ইরিটেশন তৈরি করলো। হ্যাঁ, তখন কি হবে? ইরিটেশন তৈরি করলে দেখা যাচ্ছে প্রস্রাবের জ্বালা হচ্ছে, ব্লাডারে একটা পেইন দিচ্ছে, একটা ইরিটেশন তৈরি করতেছে, একটা ইনফ্লামেশন হচ্ছে, শরীরে দেখা যাচ্ছে পা ফুলে যাচ্ছে, ইডিমা তৈরি হচ্ছে। রুগী বলবে যে পানি বের হচ্ছে না, ডাক্তার সাহেব যত পানি খায় ওটা তো বাড়ায় না। হ্যাঁ, ব্লাডারে প্রবলেম হচ্ছে, পেশেন্ট আবার দেখা যাচ্ছে পেশেন্ট খাচ্ছে ঠিকই কিন্তু পায়খানা হচ্ছে না। আমরা আমাদের দেখেন, আপনি আপনি আজকের দিনের চিন্তা করেন, আজকের কতগুলো পেশেন্টকে আপনি জিজ্ঞেস করেন পায়খানা কেমন হয়। বাংলাদেশে তো এটা তো কমন সমস্যা হয়ে গেছে যে পায়খানা ঠিক মতো হচ্ছে না, কনস্টিপেশন মেজর সংখ্যক। আমার তো মনে হয় 50+% কনস্টিপেশন আছে। আমরা কি বলি? আমরা বলি যে ইসবগুলের ভুসি খান, সোনা পাতা খান, এই এখন তো নতুন আসছে কি যেন সুপারফুড খাই, নামটা ভুলে গেলাম, এটা খান, নালে বলে যে বেল শুট খান, প্রতিদিন বেলের শরবত খান। আমরা বলি সারা জিন্দগি খাইতেই থাকেন আর ক্লিয়ার করে হাঁটতেই থাকেন, মানে ওগুলাই খান আর ক্লিয়ার করেন, আপনার আর ঠিক হচ্ছে না। বিষয়টা এরকম। তো আমাদের হয়তো অনেক ওষুধ আছে, আমাদের অনেক ওষুধ আছে যেগুলাতে আমরা পেট ক্লিয়ার করতে পারি। খুবই কমনলি যদি মনে করি তাহলে একটা মেডিসিন আপনারা নিজেরাই বলবেন যে নাক্স ভূমিকা, আপনি নাক্স ভূমিকা খান, পেট ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এরকম অনেক ডাক্তার আছে যারা গ্যালনকে গ্যালন, লিটারকে লিটার নাক্স ভূমিকা খাইয়ে যায়, খাইয়ে যায়, খাইয়ে যায়, খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে ওই অ্যালোপ্যাথির মতন এটার কাজ হয় না। এখন প্রশ্ন হলো তার কেন কাজ হচ্ছে না, তার কেন প্রবলেম সলভ হচ্ছে না? এর উত্তরটা হলো যে তার শরীরের মধ্যে এই যে মানে রেচন প্রক্রিয়া, মানে পায়খানা করার যে প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট যে ফাংশন গুলো আছে সেগুলো ঠিক হচ্ছে না। আপনি তো তাকে প্যালিট ট্রিপ করতেছেন, পেলা দিচ্ছেন, ধাক্কা দিয়ে পায়খানা বাইর করার চেষ্টা করছেন। আপনি কিছু খেলেন, বডি কিছু নিউট্রিশন রাখলো, বাকিটা বের করে দিল। এখন বডি যখন সেটা বের করে দিল, বডি যখন সেটাকে আর বাইর করতে পারছে না, তখনই তো প্রবলেমটা শুরু হয়ে গেল। তাহলে এখানে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হলো নিষ্কাশনের প্রবলেম। টয়লেট হচ্ছে না মানে নিষ্কাশনের প্রবলেম হচ্ছে না তার। সেটা যে বডির প্রসেস আছে, বডির ভিতরে যে জিনিসগুলা কাজ করে, যে কাজগুলা মানে তার পায়খানা বাইর হওয়ার জন্য যে অঙ্গগুলা কাজ করে, যে প্রসেস কাজ করে, আমি যদি বলি যে ঝাড়ু দিয়ে বাইর করে দেয়, সেটার কাজ করছে না। কেন কাজ করছে না? ঝাড়ুদারকে বেতন দেওয়া হয়নি, তারা হরতালে চলে গেছে বা কোনো একটা ঝামেলা হয়েছে বলে তারা নোংরা আর পরিষ্কার করছে না। শরীরের ভিতরে অনেক নোংরা জমে গেছে, জমা হতে হতে সেখানে ব্লকেজ হওয়া শুরু হয়ে গেছে। তো ব্লকেজ হওয়া যখন শুরু হবে তখন তো ভেতরের জিনিসপাতি বাইরে আসবে না, খুবই স্বাভাবিক। যখন বাইরে আসবে না তখন কি হবে? তখন আপনার তো অস্বস্তি, আপনি পায়খানা না করলে কি ভোগের সুখ ত্যাগের শান্তি ত্যাগ তো করতে পারছেন না। তখন কি হচ্ছে? তখন আপনার মধ্যে আপনি কি করছেন? নানান ধরনের জিনিস ঢুকানোর চেষ্টা করতেছেন। এই কিছু গুলের ভুসি, ডুরালেক্স, অমুক সিরাপ, জোলাপ, অমুক তমুক ঢুকাতেই আছেন যাতে সেগুলা জোর করে বডি থেকে বাইর করে দিক। ঠিক আছে? তো পেশেন্ট বলবে, পেশেন্ট যদি এরকম পেশেন্ট আপনার কাছে আসে, তখন আপনি তাদেরকে বলবেন যে আমরা এই আপনার বডিতে ক্লিন করা, ঝাড়ু মারার কাজ করি না। আমরা ওই পুরা সিস্টেম যেটা আপনার এই পুরা প্রসেসটাকে ব্লক করে রেখেছে সেটাকে ঠিক করার কাজ করি। আপনার যেখানে যেখানে টক্সিন তৈরি হয়েছে সেই টক্সিন গুলো বাহির করার কাজ করি। এই জিনিসগুলো আপনি পেশেন্টকে এডুকেটেড করবেন আপনার ভাষায়। তো যাক, খুব ছোট করে একটা কেস বলি। একটা
একটা যুবক আসছিল 25-26 বছর বয়সের, তার ওই মূল কমপ্লেন ছিল অনবরত হাঁচি কাশি হয়। হ্যাঁ, সে একটা ইলেকট্রনিক্স দোকানের সেলস ম্যানেজার, এসি রুমে তাকে থাকতে হয়। তো পেশেন্ট বলছে যে আমি যখন এসি রুম থেকে বাইর হয় বা কোনো কিছু একটা ঠান্ডা কিছু খাইলাম বা একটা কোনো ঠান্ডা জায়গায় গেলাম, আবহাওয়া ঠান্ডা, রাত্রে একটু দেরিতে বাসায় ফিরলাম, বা দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তখন আমার অনেক হাঁচি হয়। তো এই সমস্যাটা আমার 3 বছর থেকে ব্যাপক আকার ধারণ করেছে। তো বেসিক্যালি এই পার্সন হলো আমাদের আউটডোরের পেশেন্ট, সে আউটডোর থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। তো সে যখন ওষুধ খায় তখন আউটডোরে যে হোমিও ওষুধ, আমাদের হোমিও আউটডোরের কথা বলছি, সেখানে যে ওষুধ খায়, ওষুধ খেলে বন্ধ হয়ে যায়, আবার কিছুদিন পরে হাঁচি শুরু হয়ে যায়, তখন আবার সে আউটডোরে যায়, ওষুধ খায়। আমাদের আউটডোরে 2জন মেডিকেল অফিসার আছে, আর আমাদের টিচাররা, সিনিয়র টিচাররা, তারা পালাক্রমে একদিন একদিন করে বসে বসে রুগী দেখে দেয়। তো যখন ডাক্তার চেঞ্জ হয়ে যায় তখন তো দেখা যাচ্ছে হয় ফলো আপে 7 দিন পর পর যেতে হয়, 10 দিন পর, একটা সিস্টেম আছে। তো প্রেসক্রিপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মেডিসিন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার টিচাররা যখন দেখে তখন আবার আরেকভাবে মেডিসিন চেঞ্জ হচ্ছে, যাক এইভাবে তার ইয়ে চলতেছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কাজ হচ্ছে না, এত ইয়ে করে, এখন রোগী বলছে আমি আসলে বুঝতে পারছি না ওষুধে কাজ হয় কিনা। কারণ এরকম সমস্যা যখন হয়, ভালো করে খেয়াল করেন কথাগুলা, কারণ যখন আমার এরকম সমস্যা হয় তখন আমি এসি কমায় দিই, মানে রুম টেম্পারেচারে রাখি, বা এমন জায়গায় বসি যেখানে এসির হাওয়া লাগে না। বা দেখা যাচ্ছে যে আমি যখন ওষুধ নিচ্ছি ওরকম সময় ওয়েদার বা টেম্পারেচার সেরকম চেঞ্জ হয়নি, তো এর ফলে দেখা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে আমি ঠিক হয়ে যাই। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার প্রবলেম যখন শুরু হলো তখন আপনি কি এলোপ্যাথি খেয়েছিলেন নাকি সরাসরি হোমিওপ্যাথিতে চলে আসলেন, মানে হোমিওপ্যাথি ট্রাই করলেন? তো রুগী বলছে যে আমি সরাসরি হোমিওপ্যাথি করছি। তো আমি বললাম যে আপনি কিভাবে এত হোমিও কেন খেলেন, কেন ইয়ে হলো? তখন বলছে যে আমার বাবা একজন হোমিও অনুরাগী, সে তার হোমিওপ্যাথি নিয়ে খুব আগ্রহ, আমাদের বাসায় অনেক হোমিও বই আছে এবং বাবা অনেক ওষুধ নিজে বাসায় রেখেছেন। সরি, ছোটবেলা থেকে আমাদের কোনো সমস্যা হলে তিনি হোমিও ওষুধ খাওয়াই দিতেন। উনি আমাকে বললেন যে হোমিও কলেজের আউটডোরে যাও, আর তোমার এই অসুখ ভালো করতে গেলে এলোপ্যাথি খাওয়া হবে না, তোমাকে হোমিওপ্যাথি খেতে হবে। তো রুগী বলছে এখন পর্যন্ত প্রায় আমি 10-12 বারের মতন ওষুধ নিয়েছি, ওষুধ খাওয়ার 2-4 দিনের মধ্যেই আমার প্রবলেম সলভ হয়ে যায়, আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে শুরু হয়ে যায়, এভাবে আমি 1 বছর ওষুধ খাই। এরপরে আমি ভাবলাম যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই, যেয়ে দেখি না কি হয়। তো ডাক্তার আমাকে নেজাল স্প্রে দিল। আমি বললাম যে আমাকে ওষুধ দেন না, ওষুধ খাবো না, আমাকে নেজাল স্প্রে, মানে অন্য কিছু দেন। তো নেজাল স্প্রে দিল। তো নেজাল, তিনি বলেছিলেন যে নেজাল স্প্রে ইউজ করেন তাহলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো নেজাল স্প্রে নেওয়ার পরে আমি প্রথম দিকে খুব আরাম পাওয়া শুরু হয়ে গেল, হাঁচি কমে গেল, কিছুদিন বেশ ভালো চলাচল করা শুরু করলাম, কিছুদিন পরে আবার হাঁচি শুরু হয়ে গেল, ধীরে ধীরে আবার আগের মতো হয়ে গেল। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব। তো এখন আমি ভাবলাম এই ওষুধ বাদ, আমি নতুন কিছু ট্রাই করি। এবার আমি অনেক ঘাটাঘাটি করলাম, করে আমার একজন পরিচিত ভাইও আছে ন্যাচারোপ্যাথির, সম্পর্কে জানলাম। সে বলল যে ইউক্যালিপটাসের অয়েল আছে, সেটা নাকে 1 ফোঁটা করে দিতে, তাহলে হাঁচি টাচি হবে না। তো আমি এটা ইউজ করা শুরু করলাম, হ্যাঁ একদম সেই রেজাল্ট, ইউজ করা মাত্র উপকার পেলাম। তো যখন আমি নাকে দিতাম তখন আরামে থাকতাম, এরপরে কিছুদিন পরে এটা আর কাজ করছে না। তো এবার সে কিন্তু বুঝতে পারছে যে যখন নতুন নতুন জিনিস সে অ্যাপ্লাই করছে তখন প্রথম প্রথম তার প্রবলেমটা কিছু তো কমে যায়, তারপরে আবার বাড়তে শুরু করে এবং বেশি বাড়ে। এখন ঘুম থেকে ওঠার পরে তার প্রচুর হাঁচি হয়। সে বলছিল যে এখন তো এরকম গত 2-3 মাস থেকে সে কোনোদিনই আরাম পাচ্ছে না। হোমিওপ্যাথি ওই আবার আউটডোরে গেছে, আবার অ্যালোপ্যাথি নেজাল ড্রপ, ইউক্যালিপটাস অয়েল, কিছুতেই তার কিছু হচ্ছে না। এখন সে সবকিছুই বন্ধ করে দিয়েছে, কোনো কিছু তার কোনো কাজ হচ্ছে না। এখন ধীরে ধীরে তার অবস্থা খুবই খারাপ, গলা বসে গেছে, বুক ব্যথা করে, চোখ দিয়ে পানি ঝরে। তো তারপরে সে আবার আরেকটা স্পেশালিস্ট অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়। অ্যালোপ্যাথি ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু অ্যান্টিবায়োটিক খায় কিছু হয় না। তো অবস্থা যখন তার খুবই সিরিয়াস, এবার তার বাবা আবার বলছে যে তোমার ওখানে হবে না, তুমি অমুকের কাছে যাও, যে দেখো উনি একটু অন্যভাবে প্র্যাকটিস করে, তোমার কিছু উপকার হলেও হতে পারে। তো এখন সে পেশেন্ট যখন আমার কাছে আসলো তখন তার অবস্থা খুবই খারাপ। 3 বছর আগে তার প্রবলেম শুরু হয়েছিল। হ্যাঁ, এবার
আগে তো দেখা যাচ্ছে যে 5 মাস 6 মাস পর পর প্রবলেম হতো, তারপরে ধীরে ধীরে 3 মাস পর পর হওয়া শুরু হলো, তারপর প্রবলেম 1 মাস পর পর, 15 দিন, এখন হচ্ছে রেগুলার হচ্ছে, সপ্তাহে 2 দিন 3 দিন তার হয়, নাক দিয়ে টপ টপ করে পানি পড়ে, প্রচন্ড হাঁচি হয়, চোখ লাল হয়ে থাকে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি চিন্তা করে আমার কাছে আসলেন, আমার কাছে আপনি আসলে কি চান? হোমিওপ্যাথি খেয়েছেন, খেয়ে তো উপকার পাননি, তাহলে আমার কাছে কেন? সে বলছে যে প্রথম কথা হলো, ছোটবেলা থেকে আমার যখন কোনো প্রবলেম হতো আমার বাবা আমাকে হোমিও ওষুধ খাওয়াতেন, আর আমারও হোমিওপ্যাথির উপরে বিশ্বাস আছে, আমার প্রবলেম গুলো হোমিওপ্যাথিতেই ঠিক হবে। আমি হোমিও চিকিৎসা করছি, আমি হোমিও চিকিৎসা সরি, তো আমি হোমিও চিকিৎসা করছি, কিন্তু হয়েছে কি, কলেজে বারবার ডাক্তার চেঞ্জ হয়ে যেত। তো আমার প্রবলেম বারবার আমার মনে হতো যে ওই শুরু থেকে আমার আমার ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে না, আমার প্রবলেম থেকেই যাচ্ছে। তো এতে বারবার আমার কনফিডেন্স লুজ হয়ে যায়, এই কারণে আমি এলোপ্যাথি ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু এলোপ্যাথিতেও তো কাজ হলো না। আজ আমার তারপরে বাবার সাথে কথা বলে আমার এখন আমি কনফিডেন্ট যে আমার এটা ঠিক হলে হোমিওপ্যাথিতেই ঠিক হবে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে আপনি কি পার্থক্য মনে করেন, আপনার কাছে দুইটার মধ্যে কি পার্থক্য মনে হয়? তো রুগী বলতেছে, খুব ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রাখবেন, আপনাদের চেম্বারে বলে, রুগী বলতেছে যে এলোপ্যাথি ওষুধ খাইতে ধরলে ওটা একদম অভ্যাসে পরিণত হয়, হোমিও তো কলেজে 2-3 ডোজ দিত, আর এলোপ্যাথি একদম লাগাতার খাইতে হয়, এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, আর এই হ্যাবিটটা পরিবর্তন করা যায় না। খুব ইম্পর্টেন্ট কিন্তু কথাটা, হোমিওপ্যাথি এই অ্যালোপ্যাথি ওষুধ অভ্যাসে পরিণত করে ফেলে, অভ্যাস, এটা মাথায় ঢুকায় নেন। প্লাটিনা পেশের এই কথা বললেই আপনি প্লাটিনা দিয়ে দিতে পারবেন। রুগী এসে বলবে যে আমি অ্যালোপ্যাথি খেতে চাই না, কারণ অ্যালোপ্যাথি একবার ধরলে এটা ছাড়া যায় না, এটা একদম অভ্যাস করে ফেলে, হ্যাবিট তৈরি করে ফেলে। নোয়াখালীর ভাষায় যা বলে বলুক, কিন্তু ভাবনাটা যদি এটা থাকে, তাহলে ধরে নেন আপনি প্লাটিনাকে সামনে পেয়ে গেছেন। তার ওই প্রেজেন্টেশন না হলে আপনি প্লাটিনার দিকে যাবেন, আমি ব্যাখ্যা করব কেন যেতে হয়। তো রুগী বলছে, দেখুন ডাক্তার সাহেব, আমি এটা বুঝি বা আমি শুনেছি বা আমি দেখেছি, আপনি যতক্ষণ অ্যালোপ্যাথি ওষুধ খেতে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন, এবং এই অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াটা আপনার অভ্যাসে পরিণত হবে। আর আমি চাই যে অসুখ ন্যাচারাল ভাবে হোমিওপ্যাথিতে ঠিক হোক, একদম ভালো হয়ে যাক, যাতে আমার আর অ্যালোপ্যাথির কাছে যেতে না হয়। আমি চাই আপনি আমার জন্য এমন কোন একটা ওষুধ খুঁজে বাইর করেন, যে ওষুধ খেলে আমি একদম ঠিক হয়ে যাই। আমি আপনার কাছে ওষুধ নিতে চেয়েছি, আমার বাবা আমাকে বলেছে আপনার কথা, যে আপনার কাছে ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব। তো হোমিওপ্যাথি দিয়েই এই অসুখের চিকিৎসা করতে হবে, হ্যাঁ, হয়তো হোমিওতেই ঠিক হবে, এইটুকের উপরেও কিন্তু প্ল্যাটিনা দিয়ে দেওয়া যায়। প্ল্যাটিনা পেশেন্টের ভাষা এরকম, হোমিওপ্যাথি দিয়েই, ভালো করে শুনে নেন, হোমিওপ্যাথি দিয়েই এই অসুখের চিকিৎসা হবে, এই অসুখের চিকিৎসা করতে হবে, হয়তো হোমিওপ্যাথিতে এটা ঠিক হয়ে যাবে, এইটুকের উপরেও ভিত্তি, আমি ব্যাখ্যা করবো, আজকে সম্ভব হচ্ছে না, আমি নেক্সট দিন করব। এইটুক কথা, দুইটা কথা, একটা হলে হ্যাবিটেট হয়ে যায়, আর হোমিও দিয়ে এই অসুখের ট্রিটমেন্ট হবে, এটার উপর আপনি প্লাটিনার দিকে যেতে পারেন। যা হোক, এই পেশেন্টকে প্লাটিনা 30 দেওয়া হয়েছিল। এবার যখন 1 সপ্তাহ পরে সে আসলো, বলে যে ডাক্তার সাহেব, আমার হাঁচি তো এখন আছে, কিন্তু আমার মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে যে আমি ঠিক হব। এরকম কনফিডেন্স এর আগে আমি হোমিও খেয়েছি, অ্যালোপ্যাথিও খেয়েছি, ইউক্যালিপটাস ইয়ে দিয়েছি, আমি কখনোই পাইনি। হ্যাঁ, আমার হোমিও খেয়ে হাঁচি ছিল না, কিন্তু এই কনফিডেন্স কখনো তৈরি হয়নি। কিন্তু এই যে আপনার এই ওষুধ খাওয়ার পরে আমার হাঁচি ভালো হয়নি, হাঁচি হচ্ছে, কিন্তু আমার মধ্যে কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে আমি ঠিক হব। তো এখন আপনারা ভাববেন যে এটা আবার কি ধরনের চেঞ্জ হলো, এটা কি আসলে তার উপকার হলো কি হলো না, রুগী তো হাঁচি আছে বললোই, তাহলে তার কি পরিবর্তন হলো? তো এই বিষয়টা হলো যে আমরা সবসময় বলি, রুগীর মধ্যে আগে মানসিক স্বস্তি চলে আসবে, তার মেন্টাল কনফিডেন্স, মেন্টাল ভালো লাগা, গুড ফিলিং চলে আসবে, তাহলে ধরে নেবেন যে ওষুধ মেডিসিন সিলেকশন ঠিক হয়েছে। তো এরপরের ফলো আপে রুগী যখন আসলো, তাকে আবার মানে তাকে প্লাসিবো দিয়ে গতবার ছেড়ে দেওয়া হলো, এরপরে যখন আসলো তখন রুগী বলছে যে 60% হাঁচি কমে গেল। হ্যাঁ, তো আমার আর ওই চোখ দিয়ে পানি ঝরা কিছুদিন ছিল, সবকিছুই ঠিক হয়ে গেল।
তো লাল ভাব, মাথা ধরা সেগুলাও নাই। তো তাকে আবার প্লাসিবো দিয়ে ছেড়ে দেওয়া হলো। পরবর্তীতে সে যখন আসলো তখন বলতেছে যে, "ডাক্তার সাহেব আমার ইদানিং চোখ খুব ড্রাই হয়ে আসছিল। তো আমি ভাবলাম যে আ একজন আই স্পেশালিস্ট এর কাছে দেখাইনি।" দেখেন, এর আগে কিন্তু রুগী সহজেই ডাক্তারের কাছে যেতে চাচ্ছিল না। এবার কিন্তু সে গেল আই স্পেশালিস্ট এর কাছে। যে চোখ দেখায় নিল। তো আই স্পেশালিস্ট তাকে একটা ড্রপ দিয়েছে। তো এবার সে আসছে, এসে বলতেছে যে, "ডাক্তার সাহেব আমাকে তো ওই ডাক্তার বলল যে আপনি কম্পিউটারে বেশি কাজ করেন। এই কারণে মনে হয় পুরনো সিআরটি মনিটর এটাতে আপনার চোখে ইফেক্ট হচ্ছে।" তো এটা শোনার পরে আমি কম্পিউটার ইউজ বন্ধ করে দিই। আর উনি আমাকে একটা আই ড্রপ দিয়েছিলেন। তো আমি ওই আই ড্রপ নিতে চাই না। আপনাদের যদি কোনো আই ড্রপ থাকে এ সেটা আমাকে দেন। আমি ওটা ব্যবহার করে দেখি। ঠিক আছে? তো সে কিন্তু এক্সট্রা আপনার কাছে আই ড্রপ চাচ্ছে। এটারও ব্যাখ্যা আমি কালকে দেব। আমার হাতে আসলে খুব বেশি সময় নাই। তো আপনারা দেখেন আমরা এই পেশেন্ট গুলাকে যখন দেখি আমরা কিন্তু তার অ্যালার্জি, তার হাঁচি, কাশি এইগুলাকে কিন্তু আমরা কনসিডার করি না। আমরা বরং দেখি যে পেশেন্টের ভাবনাটা কি? কি ইন্সপায়ারেশন থেকে কি ভাবনা থেকে সে আপনার কাছে আসলো? পেশেন্ট এসে তার অসুস্থতা নিয়ে কি বলল? সেই বিষয়গুলা আমরা আ দেখি। হ্যাঁ? তো আমি এই কেসটা কালকে আরো বিশ্লেষণ করব।